লোকানো ছিল ঘর, নিস্তব্ধতায় ছিল ওর ঘর। যেই ভেতরে আসতো তার ভাগ্য তার সাথে থাকতো। দরজায় আটকালো সবাইকে, রাস্তায় কোথাও যায় না। সময়ের এই জালে কেউ ফেরত আসে না। আয়না সত্যিটা দেখায়, কিন্তু চেহারা নিজের থাকে না। যে নিজের ঘরকে নিজের ভাবে, সে তখন আর নিজের থাকে না। সন্ধ্যের সময় একটা কার বাংলোর জং লাগা গেটের সামনে এসে দাঁড়ালো। ব্রেকের আওয়াজ শান্ত ঘরে বাজল। গেট মোটা চেন দিয়ে বাঁধা ছিল, আর তার ওপর একটা পুরনো কাঠের বোর্ড লাগানো ছিল, যাতে লেখা ছিল প্রহিবিটেড এরিয়া। মায়া সবার আগে বাইরে বেরোলো। ও ট্রেকিং এর কাপড়ে ছিল। ওর পেছনে রেবা বাইরে এলো। ও আস্তে আস্তে পাথরের ওপরে পা রাখলো। সামি ড্রাইভার সিট থেকে বাইরে বেরোলো। ও নিজের পিঠ সোজা করলো আর ওপরে সেই বড় বাংলোর দিকে তাকালো। ওর চেহারায় অস্বস্তি দেখা দিল। অপূর্ব, সামির, দেখছিস এটার আর্কিটেকচার? একেই বলে হরর প্যালেস। লোকে বলে এখানকার দেয়াল নাকি রক্ত চষে। আজকে আমরা পৃথিবীকে দেখাবো যে এইসব শুধুই গল্প। সামির নিজের ফোন দেখতে দেখতে আগে এগিয়ে গেল। মায়া, আমার এখনো ঠিক মনে হচ্ছে না। গ্রামের লোকেরা বলেছিল যে এখানে একটা ভূতের ছায়া থাকে। আর দেখো, এখানে নেটওয়ার্ক একদম জিরো। যদি একবার কিছু হয় তাহলে আমরা কাউকে ডাকতেও পারবো না। দিদি প্লিজ, ফেরত যাই না। এখানকার হাওয়া একটু অদ্ভুত, যেন কেউ আমাদের কানে খুব আস্তে ফিসফিস করছে। তোমরা কিছু বুঝছো না? রেবা, তুই সব সময় একই কথা বলিস। এটা শুধু তোর ওভার অ্যাক্টিভ ইমাজিনেশন। আমরা শুধু এখানে একটা রাতের জন্য এসেছি। কাল সকাল অবধি আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডকুমেন্টারির সাথে এখান থেকে বেরিয়ে যাব। আরে ভয় পাস না, আমি আছি তো। মায়া আগে এগিয়ে গেট ধাক্কা দিয়ে খুলে দিল। গেটের জোরে চিৎকার আওয়াজ এলো, যাতে সবার অদ্ভুত মনে হলো। কিছুক্ষণ পর তিনজনে ভেতরের হলে প্রবেশ করলো। হল খুব বড় ছিল, আর সামনে একটা বড় সিঁড়ি ওপরের দিকে উঠে যাচ্ছিল। ভাঙা ঝালরের কাচের টুকরো ফ্লোরের ওপরে এদিক ওদিক ছড়িয়েছিল। হঠাৎ সিঁড়ির কোণার দিক থেকে একটা ছায়া আলাদা হয়ে সামনে এলো। রেবা ঘাবড়ে গিয়ে পেছনে সরল। দিদা সামনে এলো। ওর হাতে লণ্ঠন ছিল, যেটা এখন নিভে গেছিল, আর ওনার নজর সোজা ওদের দিকে দেখছিল। তোমরা এখানে কি খুঁজছো? এইখানে শুধু মাটি আর নিস্তব্ধতা বেঁচে আছে। নমস্কার দিদা, আমার নাম মায়া। আমরা জানতে পেরেছি আপনি এই বাড়ির দেখভাল করেন। আমরা এই জায়গার ব্যাপারে ফিল্ম বানাচ্ছি। আমরা শুধু কিছু ঘন্টা এখানে শুটিং করতে চাই। মৃত্যু ফিল্ম বানাতে চাও? এই ঘরে নিজের ছবি তোলানো একদম পছন্দ না। যে এখানকার ছায়া ধরার চেষ্টা করে, সে নিজেই একটা ছায়া হয়ে যায়। কাজ করছিলাম। কিন্তু বাইরে যাওয়ার রাস্তা, ঘর সিদ্ধান্ত নেবে। উপরের ঘরে যেও না, চলে আছে। দিদা এটা বলে সেখান থেকে চলে গেল। তিনজনে কিছুই বুঝল না যে উনি এখন কি বলেছেন, আর সেখানেই দাঁড়িয়ে থাকল। রাতে তিনজনে একটা বড় ডাইনিং টেবিলে বসে নিজেদের জিনিস একট্ঠা করছিল। সামির ক্যামেরার লেন্সটা পরিষ্কার করছিল, আর মায়া নিজের নোটস দেখছিল। রেবা জানলার সামনে বসেছিল আর বাইরে অন্ধকার আকাশ দেখছিল। জানলায় হালকা হালকা ধোঁয়া দেখা দিল। মায়া একটা ডিক্টাফোন বার করলো আর সেখানে ওর আওয়াজ রেকর্ড করতে লাগলো। সিন 4, শট 1। আমরা রক্তমহলের ভেতরে। এখানকার টেম্পারেচার বাইরে থেকে অন্তত পক্ষে 10 ডিগ্রি কম। অদ্ভুত ব্যাপার এইটা যে এখানে কোনো পাখি বা পোকামাকড় নেই। নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের হৃদয় স্পন্দনও শোনা যায়। দিদি, ওটা দেখো, দেয়ালে ওটা কি?
রেবা ফায়ার প্লেসের ওপরে লাগানো একটা বড় চিত্রের দিকে ইশারা করলো, যেটা কিনা এক ব্রিটিশ কালের এক পরিবারের পেন্টিং। ওখানে বাচ্চার চেহারা কোনো ছুচলো জিনিস দিয়ে আঁচড়ানো হয়েছে, শুধু মায়ের চেহারাই পরিষ্কার দেখা যাচ্ছে। আর চোখ এত সুন্দরভাবে বানানো যেন মনে হচ্ছে ও রেবার সব অ্যাকশন দেখতে পাচ্ছে। হয়তো কোনো পাগল করেছে, এত বছরের আর্দ্রতা পেনটা খারাপ করে দিয়েছে। ভয় পেও না রেবা, এসব তিনজনের সহমতির সাথে মাথা নাড়ালো, কথাটা হালকা বুঝে ছেড়ে দিল আর নিজের কাজে লেগে। তিনজনে ওপরের দিকের ফ্লোর দেখার সিদ্ধান্ত নিল। গলিতে দুদিকেই দরজা আছে, সব বন্ধ। ওদের পায়ের আওয়াজে কাঠের তৈরি মাটি নড়ছিল। মায়া আগে আগে চলছিল, ওর হাতে একটা টর্চ ছিল, যার আলো অন্ধকারকে চিরে আগে এগোচ্ছে। ওরা শেষ অবধি একটা দরজায় পৌঁছালো, সেটা গভীর শুকনো লাল রং দিয়ে আঁকা, বাকি দরজার থেকে আলাদা। এই দরজা একদম আলাদা। এটাই হবে সে ঘর, এর জন্যই দিদা না করেছিল। সামির, ক্যামেরা রোল কর। সামির ক্যামেরা চালু করল। সেই মায়া দরজার হ্যান্ডেলের দিকে হাত বাড়ালো, হঠাৎ গলি থেকে একটা ঠান্ডা হাওয়া জোরে বইতে লাগলো, কিন্তু সব জানলাই বন্ধ ছিল। একদম ঠান্ডা বেড়ে গেল, ওদের শ্বাস হাওয়ায় ধোঁয়ার মতো দেখতে লাগলো। দিদি, না, দেখো, দরজার নিচ থেকে কিছু একটা বেরোচ্ছে। লাল দরজার নিচ থেকে একটা গভীর কালো তরল বেরোতে লাগলো, সেটা ওপরের দিকে উঠতে লাগলো। কাঠের ওপরে পাতলা শিরার মতন দেখা যাচ্ছিল। ঘরের ভেতর থেকে আস্তে লাগাতার একটা আঁচড়ানোর আওয়াজ শোনা যাচ্ছিল, যেন নখ পাথরের ওপর ঘষছিল। মায়া পেছনে সরল। তিনজনে এইসব দেখলো আর তৎক্ষণাৎ নিচের তলায় দৌড়াতে লাগলো। তিনজনে মুখ্য দরজার দিকে দৌড় দিল। দরজা বন্ধ ছিল। ও পুরো চেষ্টা করলো, কিন্তু দরজা খুলল না। ও ওখান থেকে বেরিয়ে গেল। ওরা দৌড়াতে দৌড়াতে কিচেনে পৌঁছালো, এই আশায় যে পেছনের দরজা দিয়ে বাইরে বেরোনোর রাস্তা পাওয়া যাবে। এটা খুলছে না একদম, এমন মনে হচ্ছে যেন এটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। মায়া, আমাদের জানালাটা ভাঙতে হবে। তিনজনের সহমতির সাথে মাথা নাড়ালো। সামির একটা ভারী লোহার বাসন ওঠালো আর জানলার দিকে ছুঁড়ে মারলো। বাসন কাঁচের মধ্যে ধাক্কা খেয়ে নিচের দিকে পড়ে গেল। কাঁচের ওপর এর কোনো প্রভাব হলো না। আমরা এখানে বন্দি হয়ে গেছি। দিদা কোথায়? ওনাকে খোঁজো। দিদা, দিদা তুমি কোথায়? আমরা বাইরে যেতে চাই। প্যান্ট্রির আওয়াজ থেকে ওরা আস্তে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। এটা দিদার আওয়াজ নয়, এটা একটা ছোট বাচ্চার আওয়াজ, যেন ও লুকোচুরি খেলতে খেলতে খিলখিল করছে। লুকোচুরি খেলবে, যে ধরা পড়বে সে সব সময়ের জন্য আমার। তিনজনে এই আওয়াজ শুনল। ঘাবড়ে গিয়ে ওরা সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিল। ওরা আবার ডাইনিং রুমে চলে এলো, যেখানে ওরা নিজেদের জিনিস রেখেছিল। ওখানে আলো কিছু মোমবাতি থেকেই আসছিল। ওরা জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তখনই সামির নিজের ক্যামেরা বার করলো আর সেখানে রেকর্ড হওয়া ভিডিও দেখতে লাগলো। ওটা দেখতে ওদের চোখ বড় হয়ে গেল। মায়া, এই দেখো, এটা এখনো রেকর্ড হচ্ছে যখন আমরা ওখানে ছিলাম। ও ফুটেজ চালালো। ও তখন নিজেকে গলির মধ্যে চলতে দেখলো, কিন্তু ফুটেজে ওদের পেছনে লম্বা টেরা মেরা একটা আকৃতি চলছিল, যেটা রেবার ঘাড় থেকে কিছু ইঞ্চি দূরে ছিল। ওই আকৃতি অনেক বড় আর ওর চেহারা অদ্ভুতভাবে বিগড়ানো। এটা কি? এই তো একদম আমার পেছনে ছিল। আমাদের কোনো রাস্তা বার করতেই হবে। সামির, তোর কাছে আর কি কোনো জিনিস আছে? না, গাড়িতে ছিলাম, এখানে শুধু আমার স্ট্যান্ড ছিল। হঠাৎ সব মোমবাতি একসাথে নিভে গেল। তিনজনে ভয় চোটে একে অপরের সাথে চিপকে গেল। ওদের চোয়াল ঘাবড়ে গিয়ে কাঁপতে লাগলো।
যেই ওরা আগে এগোতে লাগলো, রেবার পা মাটিতে কোনো একটা জিনিসে আটকে গেল। ওই জায়গা বাকি জায়গা থেকে একদম আলাদা। ওরা কালিন ওঠালো। নিচে ট্র্যাপ ডোর থেকে হালকা আলো আসছিল। ওদের মনে হলো এটা হয়তো দিদা বা বাইরে বেরোনোর রাস্তা। এই জন্য তিনজনে নিচে নামতে লাগলো। সিঁড়ি ছোট আর কায়ের জন্য পিছলানো। যেই ওরা ভিতরে গেল, ওরা বেসমেন্ট দেখতে পেল, যেটা কোনো তান্ত্রিক জায়গার মতন। শেলফে অনেক ছোট মাটির পুতুল সাজানো ছিল। প্রত্যেক পুতুলের ওপর একটা নাম লেখা ছিল। বিক্রম 1992, সোনিয়া 2004। দিদি, এটা দেখো। রেবা ঘরের মাঝখানে রাখা ছোট টুলের দিকে ইশারা করলো। ওখানে 3টে নতুন পুতুল রাখা ছিল। ওটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু তার উপরে লাগানো পুরনো জামার টুকরো, মায়া জ্যাকেট, রেবার স্কার্ফ আর আমিদের শার্টের মতন একদম দেখাচ্ছে। এটা তো পাগল না, এটা নিশ্চয়ই একটা শয়তান যে আমাদেরকে শিকার করছে। হঠাৎ ওদের ওপরের ভারী ট্র্যাক ডোর জোরে বন্ধ হয়ে গেল। ওই জায়গায় ফেসে গেল। শেলফে রাখা মাটির পুতুল হালকা হালকা ভাবে কাঁপতে লাগলো। খোলো দিদা, খোলো, আমাদের বাইরে বার করো, আমাদের ক্ষমা করে দাও, আমরা চলে যাব। পাথরের দেয়ালে একটা আওয়াজ শোনা গেল। এটা দিদার আওয়াজ, আর এখন সেটা সব দিক থেকে যেন আসছে মনে হচ্ছে। মানুষ নিজের ইচ্ছায় আসে, কিন্তু এই ঘরের ইচ্ছায় যায়। এই ঘর ক্ষুধার্ত, এই তাজা গল্প চাই, তোমাদের স্মৃতি এখন সব আমার। হঠাৎ ঘর কালো ধোঁয়ায় ভর্তি হতে লাগলো। ওরা শ্বাস নেওয়ার জন্য সংঘর্ষ করছিল, যেন অন্ধকার ওদেরকে নিজেদের দিকে টানছে। মায়ার চোখ খুলল। ও এখনো বেসমেন্টে নয়, ও ঠান্ডা পাথরের মাটির ওপর সেই ঘরেই পড়ে আছে যেখানে লাল দরজা আছে। রেবা আর সামিরও ওর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘর খালি, শুধু দেয়ালে একটা বড় আয়না লাগানো। ওই আয়নার ফ্রেম মানুষের হাড় দিয়ে তৈরি। মায়া নড়ে চড়ে ওই দিকে এগিয়ে গেল, কিন্তু আয়নায় দেখা চেহারা ওর নিজের নয়। ওখানে ও নিজেকে দিদার রূপে দেখতে পেল। না, এটা কি হচ্ছে? সামির, রেবা, জাগ! রেবা নিজের চোখ খুলল, কিন্তু সেটা পুরোপুরি সাদা। ও দাঁড়ালো, যেন ওকে কেউ দড়ি দিয়ে টানছে, একটা পুতুলের মতো। দিদি, ভয় কেন পাচ্ছ? এবার আমরা সব সময় সাথে থাকবো, এই ঘরের দেয়ালের ভেতরে। এটা বলে রেবা ঘাওয়ার মধ্যে গায়েব হয়ে গেল। মায়া অবাক হয়ে গেল, ভয় ওকে জড়িয়ে ধরল। ও তাড়াতাড়ি সামিরকে জাগালো, আর তারপর দুজনে সেখান থেকে পালাতে লাগলো। দুজনে লাল দরজা ভেঙে দিয়ে বাইরে বেরোলো আর গলিতে চলে এলো। ওরা সিঁড়ি দিয়ে নিচে দৌড় মারলো আর মুখ্য দরজার দিকে গেল। এইবার দরজা খুব সহজেই খুলে গেল। যেই ওরা ভেতরে এলো, ওরা নিজেদের ডাইনিং রুমে দেখতে পেল। এটা কি? আমরা এখানে আবার কেন এলাম? মায়া পাগল। ওরা আবার মুখ্য দরজার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু যেই ওরা এন্ট্রেন্স হলের দিক থেকে যাচ্ছিল, ওদের মনে হলো যেন ওরা সিঁড়ির দিকেই চলে যাচ্ছে, যেন ওরা নিজের দিশাই জানতে পারছে না। এটা শেষ কেন হচ্ছে না? আমরা গোল গোল ঘুরছি। ধোয়ার মাঝখান থেকে রেবা ওদের সামনে এলো। কারণ বাইরে কোনো পৃথিবী আর বেঁচেই নেই, শুধু এই একটা ঘর। মায়া আর সামির রেবার ভয়ঙ্কর রূপ দেখলো আর সেখান থেকে পেছন ঘুরে পালাতে লাগলো। ওরা একটা ঘরে ঢুকলো আর দরজা বন্ধ করে দিল। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। মায়া পাশে দেখলো, যেখানে টেবিলে একটা মোমবাতি ছিল। ওখানে একটা রেজিস্টার রাখা ছিল। ওটা খুলল। ওখানে সেই সব লোকের হিসেব লেখেছিল যারা কখনোই বাড়িতে এসেছিল। ও শেষ পাতা ওঠালো।
সেখানেও নিজেদের নাম দেখতে পেল। মায়ার বাণী, সমীরের দৃষ্টি, রেবার আত্মা। ওই নামের পাশে কিছু তারিখও লেখা ছিল, কিন্তু এই তারিখ আগামী সময়ের ছিল। সমীর, দেখ, এখানে লেখা আছে আমরা সব সময়ের মতো এখানেই থাকব। এটা কোনো ভূত নয়, এটা একটা সময়ের জাল। সমীর সেটা দেখল, আর যেই ও পাতা উল্টানোর জন্য নিজের হাত এগোলো, ও বুঝতে পারল যে ওর হাত গায়েব হয়ে গেছে। মায়া, আমার হাত তো গায়েব হয়ে যাচ্ছে। না না সমীর, এসব কি হচ্ছে? তুই কোথায় যাচ্ছিস? এর সাথেই সমীর আস্তে আস্তে হাওয়ায় গায়েব হয়ে গেল। মায়া ভয়ের চোটে সেখানেই বসে গেল। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এখানে আসার সিদ্ধান্তে ও রিগ্রেট করতে লাগলো। কিছুক্ষণ পর ও নিজেকে সামলালো আর উঠে আবার গলির দিকে যেতে লাগলো। মায়া কাঁপা কাঁপা পদক্ষেপে সেখানে পৌঁছালো। ও এদিক ওদিক দেখার চেষ্টা করল যেন ওর সাথে কেউ আছে। তখনই ওর নজর সিঁড়ির ওপর গেল। প্রথম তলায় দিদা দাঁড়িয়ে আছে আর ওকে দেখছে। আমি মরে গেছি, তাও আমি এখানে আছি, কারণ এই বাড়ি ওনার স্মৃতি। ওই স্মৃতিগুলো কখনো মরবে না। এখন তোমাকে আমার কাজ সামলাতে হবে। আমার সময় শেষ। মায়া ওপরের দিকে তাকালো। ওর চোখে ভয় ছিল, আরো কাঁদছিল। পরের সকালে একটা চেয়ার জানলার সামনে আস্তে আস্তে নড়ছিল। ওই চেয়ারের ওপর মায়া বসেছিল, আর জানলা থেকে আসা রোদ ওর ওপরে পড়ছিল। আর এখন ওকে সেরকম দেখতে নয় যেরকমটা ভাবে ও এসেছিল। ওর হাতের ত্বক ঢিলা হয়ে গেছিল, চেহারা কুঁচকে গেছিল, আর চোখ অস্পষ্ট হয়ে গেছিল। তখনই ও বাংলোর বাইরের সামনে একটা কারের আসার আওয়াজ শুনতে পেল। কেউ আসছে, আমাকে দরজা খুলতে হবে। ও মুখ্য দরজার দিকে গেল। ও সেই ফাটা শাড়ি পরেছিল যেরকমটা দিদা ওর সামনে এসে পড়েছিল। বাইরের গেটে একটা কার এসে দাঁড়ালো। 3 জন যুবক যুবতী বাইরে বেরোলো, 2 জন ছেলে, 1 জন মেয়ে। ওদের সাথে হাইটেক উপকরণ, ড্রোন আর থার্মো ক্যামেরা নিয়ে এসেছে। গাইস, এটাই সেই জায়গা, রক্তমহল। বলে যে এখানে যে আসে সে অদৃশ্য হয়ে যায়। চলো ভাইরাল ভিডিও বানিয়ে দেখি। বুড়ো মায়া দরজার সামনে দাঁড়িয়ে ওদের দেখল। ওর চোখ দিয়ে একটা জল পড়ল, কিন্তু ওর চেহারা একদম শান্ত, কোনো রকম ইমোশন ছাড়াই ছিল। ও অস্পষ্ট চোখে লনের দিকে তাকালো। দূরে বট গাছের সামনে ও 3টে ছায়া দেখতে পেল, ওর, রেবার আর সমীরের। যেন ওরা নিজেদের জায়গা নেওয়ার লোক দেখতে পেয়েছে। যেই ওরা 3 জন মায়ের কাছে পৌঁছালো, ভেতরে আসো, ঘর তোমাদের অপেক্ষা করছে।